হ্যাঁ মেহেদি, এবার শুনতে পাচ্ছো? দেখো তো। আসসালামু আলাইকুম। মেহেদি, মেহেদি হাসান। আচ্ছা, আমি তোমাকে, তুমি নিজে যাতে মিউট করতে পারো, আনমিউট করতে পারো, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, এখন তুমি আনমিউট করতে পারবা নিজেকে। হ্যাঁ মেহেদি, তুমি এখন আনমিউট করতে পারবা নিজেকে। ওকে, হ্যাঁ তুমি ট্রাই করো আর একটু রেসপন্স করো, তাহলে সুবিধা হবে। আদিব, তানজিম, শুনতে পাচ্ছ আমাকে তোমরা? আদিব, হ্যাঁ আদিব, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমি তোমার কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছিলাম না, এই জন্য প্রবলেম হচ্ছিল যে আসলে কোনো আহ, না স্যার, ওকে, ওই আমারটা বোধহয় মিউট হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। না আমি আবার লিভ করে আবার নতুন করে জয়েন করলাম, কারণ একটু আমার মনে হচ্ছে ঝামেলা হচ্ছিল। মেহেদী হাসান ছিল। মেহেদী হাসান, এখন শুনতে পাচ্ছ তুমি? রিফাত? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে, তো ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। আমরা আমাদের যে আজকে মানে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বেসিক্যালি মার্কেটিং এর হচ্ছে এটা ফোর্থ অ্যাসাইনমেন্ট হবে, তাই না? ইয়েস স্যার। তো আমরা সেই ফোর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর তোমাদের থার্ড অ্যাসাইনমেন্ট তো জমা দেওয়া নাই, তোমরা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা অ্যাসাইনমেন্ট তোমরা থার্ড আর ফোর্থ একসাথে সাবমিট করব স্যার। হ্যাঁ হ্যাঁ, থার্ড আর ফোর্থ একসাথে সাবমিট করতে হবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ওকে, হ্যাঁ তো চলো যাওয়া যাক। ইয়েস স্যার। আমরা হ্যাঁ আমরা আমাদের আজকে থার্ড অ্যাসাইনমেন্ট নিয়ে তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফোর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। কিভাবে আনসার করব পুরো বিষয়টা একটু তোমাদেরকে বুঝিয়ে দেব, তারপরে তোমরা সেই আলোকে আনসার করবে। ওকে, তো চলো যাওয়া যাক। আমাদের অ্যাসাইনমেন্টে যে বিষয়গুলো আছে সেগুলো একটু শেয়ার করি আমরা। আহ দেখছি। দেখো তো স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। দেখা যায়, ওকে। তো এইখানে বেসিক্যালি আমাদের আমার এই ইসের মধ্যে সবগুলো কোর্সের অ্যাসাইনমেন্ট আছে। তো আমরা বেসিক্যালি আমাদেরটা নিয়ে আলোচনা করব। যেমন এখানে ইসলামের ইতিহাস আছে, হ্যাঁ ম্যাথ আছে, এই যে ব্যবসা সংগঠন ও বিপণন সেটাও আছে, হ্যাঁ সবই আছে। তো আমরা মূলত আমাদের যে কোর্স সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, এটা নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করবো। ওকে, তো সেটাও আছে, সেটা আমরা যাচ্ছি, সামনে আছে। কারণ এই সবগুলো একটা ফাইলের মধ্যে আছে আর কি। হ্যাঁ, এটা পিডিএফ ফাইল হচ্ছে ম্যাথমেটিক্স, সমাজবিজ্ঞান, এটা হচ্ছে তোমার সমাজকর্ম, ভূগোল, ব্যাংকিং ও বীমা, এই যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। দেখা যাচ্ছে? রেস্টুরেন্ট তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে ওকে, আচ্ছা তাহলে একটু দেখো। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র এটা। কোর্স কোড হচ্ছে তোমার 287, 287। তো আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এটা 4, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার 4 নিয়ে মূলত আমরা
আজকে আলোচনা করব, এবং এই আলোচনার প্রেক্ষিতে তোমরা নেক্সট যেদিন অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেট হবে থাকবে তোমাদের জন্য, সেই ডেটে তোমরা এই 4 নম্বর অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে আগের সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা হচ্ছে থার্ড অ্যাসাইনমেন্ট, এই দুইটা অ্যাসাইনমেন্ট তোমরা একসাথে সাবমিট করবে। ওকে, তো সেটা ছিল ফার্স্ট পার্টের, আর এটা হচ্ছে সেকেন্ড পার্টের। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে দেখো, এখানে যেটা আসছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় মূলত এটা তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী। তো এটার উপর মূলত আমাদের এই অ্যাসাইনমেন্টটা মূলত হচ্ছে বিপণন কার্যাবলী বিশ্লেষণ। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল বিষয় আর কি, মূল শিরোনাম বলতে পারি আমরা, বিপণন কার্যাবলী বিশ্লেষণ। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, ঠিক আছে। আর এটা আমরা যদি অ্যাসাইনমেন্টটা করি তাহলে কোন কোন বিষয়গুলো শিখতে পারবো সেটা সম্পর্কে এখানে বিস্তারিত বলছে। যেমন ধরো বিপণন কার্যাবলীর ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, ক্রয় বিক্রয়ের ধারণা গুরুত্ব এগুলো ব্যাখ্যা করতে পারবো, পরিবহন গুদামজাতকরণের ধারণা বা সুবিধা ব্যাখ্যা করতে পারবো, শ্রমিক প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা বা সুবিধা ব্যাখ্যা করতে পারবো, এবং লাস্ট ওয়ান হচ্ছে মরক্কিকরণের ধারণা বা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তো আমরা এই অ্যাসাইনমেন্টটা ফোর্থ অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার পর আমরা বেসিক্যালি এই 5টা বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাবো। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যেটা দেখি নির্দেশনা, আমাদের জন্য কি নির্দেশনা আছে সেটা একটু খেয়াল করি। অর্থাৎ যখন আমরা অ্যাসাইনমেন্ট করব তখন আমাদের জন্য ইনস্ট্রাকশনটা কি সেটা আমরা একটু জেনে নিই। সেটার একটা সংকেত বা একটা দিক, কি বলা যায় এটাকে, একটা ধাপ বা পরিধি, ব্যাপ্তি, মানে কোন দিকে এটা বিস্তৃত হবে, কি কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে এখানে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন ধরো বিপণনের কার্যাবলীর ধারণা ব্যাখ্যা করতে হবে, তার মানে আমাদের কি করতে হবে সেটার একটা ধারণা দিয়ে দিচ্ছে। বিপণন কার্যাবলীর ধারণা ব্যাখ্যা করতে হবে, তারপরে ক্রয় ও বিক্রয়ের ধারণা বা গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে হবে, প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা সমূহ ব্যাখ্যা করতে হবে, মরক্কিকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আলোচ্য বিষয়। এবার আমাদের কিছু নির্দেশক, অর্থাৎ আমাদের মূল যে কোশ্চেন বলা যায়, অর্থাৎ যেটার আলোকে বা যেটার উপর ভিত্তি করে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করব। এখানে 5টা বিষয় আছে, দেখো 5টা বিষয় কি। নাম্বার ক, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এটাই কিন্তু অ্যাসাইনমেন্টের আমাদের কোশ্চেন বলতে পারি আমরা। হ্যাঁ, 5টা কোশ্চেনের আমাদের আনসার করতে হবে এখানে। সেই 5টা কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে নাম্বার ক, বিপণন কার্যাবলীর ধারণা। বিপণন কার্যাবলীর ধারণা। ওকে। খ, ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব। ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব। গ, পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা। ঘ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা। ঙ, মরক্কিকরণের ধারণা ও গুরুত্ব। তার মানে এখানে 5টা বিষয় বুঝতে পারছো, এটাই হচ্ছে কিন্তু কোশ্চেন। এই 5টা কোশ্চেনের আনসার আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে প্রথম যেটা ছিল বিপণন কার্যাবলীর ধারণা। এখন এই বিপণন কার্যাবলীর ধারণাটা কিভাবে লিখলে আমরা 4-এর মধ্যে 4 পাবো, 4-এর মধ্যে 3 পাবো, 4-এর মধ্যে 2 পাবো, আর 4-এর মধ্যে 1 পাবো, এই বিষয়টা একটু তোমাদের সাথে ক্লিয়ার করব। দেখো, আমরা 4-এর মধ্যে 4 পাবো কখন? বিপণন কার্যাবলীর ধারণা যথাযথভাবে লিখলে। যদি আমরা বিপণন কার্যাবলীর যে ধারণা সেটা যদি আমরা যথাযথভাবে, অর্থাৎ যথাযথ ভাবটা কি হবে, যথাযথভাবে বলতে যেমন একটা ভূমিকা থাকবে, মূল বিষয়বস্তু থাকবে, বিপণন কার্যাবলী বলতে আমরা কি বুঝি সেটা একটা ব্যাখ্যা থাকবে, তারপরে মনীষীদের মন্তব্য থাকবে। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে একজন তোমার রাইটারের বা বিশেষজ্ঞের মতামত তুমি এখানে তুলে ধরার চেষ্টা করবে। আর এরপরে সেটার আলোকে যদি
এটার কোনো বিশেষত্ব আমরা খুঁজে পাই, আলোচনা সংজ্ঞা এগুলো বিশ্লেষণ করলে যদি কোনো বিশেষত্ব খুঁজে পাই তাহলে সেটা উপস্থাপন করতে হবে। এরপরে সবশেষে আমাদের এটার একটা উপসংহার টানতে হবে, অর্থাৎ বিপণন কার্যাবলীর ধারণা সম্পর্কে আমাদের একটা উপসংহার টানতে হবে। তো এইভাবে যদি আমরা লিখি তাহলেই সেটা যথাযথভাবে লেখা হবে, আদারওয়াইজ কিন্তু সেটা যথাযথ লেখা হবে না। আর যথাযথ লেখা না হলে তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না। ওকে, তো এই জন্য আমাদেরকে অবশ্যই যথাযথভাবেই কিন্তু সেটার বিশ্লেষণ করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে দেখো কখন আমরা 4-এর মধ্যে 3 পাবো। বিপণন কার্যাবলীর ধারণা অধিকাংশ যথাযথভাবে লিখলে, এই অধিকাংশ যথাযথভাবে লিখলে এই বিষয়গুলো কিন্তু আমরা আগে আলোচনা করছি। মানে দেখা গেল যে যথাযথভাবে লিখে নাই, মানে মানে সম্পূর্ণটাই লেখো নাই কিন্তু অনেকাংশে লিখছো। হ্যাঁ, ও অনেকাংশে লিখছো, অধিকাংশ লিখছো, বাট কিছু লেখা হয় না যথাযথভাবে, কিছুটা ঘাটতি আছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি 4-এর মধ্যে 3 পাবে। বিপণন কার্যাবলীর ধারণা আংশিক যথাযথভাবে লিখলে, দেখো পরিপূর্ণ যথাযথভাবে লেখো নাই, মাঝামাঝি দেখা যাচ্ছে কিছু ঠিক মতো লিখছো আর কিছু ঠিক মতো লেখো নাই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তুমি 4-এর মধ্যে 2 পাবে। এবং লাস্ট অন, শুধু বিপণন কার্যাবলীর ধারণা লিখলে, যে শুধু বিপণন কার্যাবলীর ধারণা মানে বিপণন কার্যাবলী বলতে আমরা কি বুঝি, জাস্ট 2-3টা সেন্টেন্সের মাধ্যমে ওইটার আনসার সংজ্ঞাটা শুধু তুমি লিখে দেবে। যদি এরকম হয় তাহলে শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে তুমি কি পাবে, 4-এর মধ্যে 1 পাবে। ওকে, তো এখন চলে আসে, এটা গুলো আমরা ক নম্বর ইয়ে নিয়ে আমরা আলোচনা করলাম। এবার চলে আসো খ নম্বর কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। খ নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ক্রয় ও স্যার বিক্রয়। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর প্লিজ। স্যার আচ্ছা, তোমার ওই ভূমিকা এবং উপসংহার, আমার কি স্যার এটা তোমার আন্ডারলাইন করে ভূমিকা লিখে ওভাবে করতে হবে না নাকি না জাস্ট নো লিখলেই হবে? প্রবলেম, নো প্রবলেম। ভূমিকা এবং উপসংহার এই শব্দটা লেখারই দরকার নেই কোশ্চেনের মধ্যে, আচ্ছা স্যার, কোনোভাবেই লেখা না, জাস্ট জাস্ট আমি কোশ্চেনের নামটা লিখলাম, দেন আমি প্রপারলি লিখে গেলাম হ্যাঁ যতটুকু হ্যাঁ পেজ নেসেসিটি হলো, তারপর আমি জাস্ট নিচে একটা পরিশেষে কিছু লিখে দিলাম আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি এইভাবে যে উপরের আলোচনা বা ওই যে সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বিপণন কার্যাবলী হচ্ছে এটা, এরকম আর কি। মানে এই ল্যাঙ্গুয়েজটা এক একজন এক এক ভাবে লিখতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে ওকে, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছো, কিন্তু কোনো ইয়েস ভাবে স্যার। কিন্তু এই ভূমিকা বা উপসংহার এই শিরোনামটা দেওয়ার দরকার নেই। মানে এটা কোনো পয়েন্টস কিন্তু না, বুঝতে পারছো, কিন্তু তোমার আলোচনার মধ্যে এই 2টা বিষয় থাকতে হবে, এটাই হচ্ছে বিষয়। যে তোমার একটা ওকে স্যার। ভূমিকাও থাকবে আবার একটা উপসংহারও থাকবে, কিন্তু সেটা কোনোভাবে পয়েন্টস আকারে না। ক্লিয়ার? ইয়েস স্যার। দেন এরপরে চলে আসো নেক্সট যেটা আসছে ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব। ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব। হ্যাঁ, তো ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব বলতে এখানে কি বোঝানো হচ্ছে, দেখো এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ক্রয় ও বিক্রয়ের ধারণা, মানে ক্রয় কাকে বলে বিক্রয় কাকে বলে। হ্যাঁ, এই বিষয়টা মানে এটা সম্পর্কে ধারণা দিতে হবে তোমাকে। তো ধারণাটা দেওয়ার সময় কিন্তু ওই শুধু ক্রয় হচ্ছে এটা, শুধু বিক্রয় হচ্ছে এটা, এরকম না, কিন্তু এটার কিছু ব্যাখ্যা থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আর সেখানে 2-1 মনীষীর বক্তব্য থাকতে পারে। হ্যাঁ, সেটার বিশেষত্ব উপস্থাপন করতে পারে এবং এটা উপসংহার থাকবে, মানে প্রত্যেকটা একটু বিস্তারিত ভাবে লিখতে হবে আর কি। তো ক্রয়ের সম্পর্কে ধারণা, বিক্রয় সম্পর্কে ধারণা লিখতে হবে এবং 5টি করে গুরুত্ব যথাযথভাবে লিখতে হবে। বুঝতে পারছো, তার মানে ক্রয়ের 5টি গুরুত্ব, বিক্রয়ের 5টি গুরুত্ব। আমার কথা বুঝতে পারছো? প্রথমে ধারণাটা লিখবে, মানে প্রথমে ক্রয় কি বিক্রয় কি এই সম্পর্কে একটু লিখবে, তারপরে ক্রয়ের 5টা গুরুত্ব লিখবে এবং বিক্রয়ের 5টি গুরুত্ব। এটা কিন্তু কমপক্ষে, মানে 5টাই যে তুমি লিখবা তা কিন্তু না, বুঝতে পারছো। 5টা তুমি বেশি লিখতে পারো, এটা নিয়ে প্রবলেম নাই, তুমি 10টা লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 5টি লিখতে হবে এবং সেটা যথাযথভাবে লিখতে হবে, বুঝতে পারছো। তা না লিখলে কিন্তু তুমি 4-এর মধ্যে 4 পাবা না। সরি, বুঝতে পারছো, তো এই হচ্ছে অবস্থা। তার মানে তোমাকে 4-এর মধ্যে 4 পেতে গেলে তোমাকে ক্রয় এবং বিক্রয় সম্পর্কে ধারণা লিখতে হবে, মানে এটা মোটামুটি ভাবে একটু আলোচনা করে বিশ্লেষণ করে লিখতে হবে এবং প্রত্যেকটার মানে যেমন ক্রয় সম্পর্কে প্রথমে যদি লেখো তাহলে ক্রয় সম্পর্কে ধারণা দিয়ে তারপরে ক্রয়ের 5টি গুরুত্ব তুমি আগে কমপ্লিট করবা। 5টি কমপক্ষে আমি বলছি, এটা 6টা হতে পারে, 7টা হতে পারে, 8টা হতে পারে, 10টাও হতে পারে, কোনো প্রবলেম নাই,
কিন্তু কমপক্ষে 5টা যদি তুমি লেখো যথাযথভাবে। শুধু পয়েন্ট কিন্তু না, গুরুত্বটা শুধু পয়েন্ট না, পয়েন্টগুলো কিন্তু বিশ্লেষণ করতে হবে, আলোচনা করতে হবে। আচ্ছা, তারপরে সবশেষে তো একটা উপসংহার থাকবেই। প্রতিটা কোশ্চেনে কিন্তু মনে রাখবা ভূমিকা এবং উপসংহার থাকতেই হবে। হ্যাঁ, তা তোমার এই প্যারার মাধ্যমে সেই জিনিসটা উপস্থাপন করতেই হবে, এটা সবসময় খেয়াল রাখবা। তো এটা একটা বিষয়। তো এখন যেটা আসছে সেটা হচ্ছে 3 পাবা কখন। ক্রয় এবং বিক্রয়ের ধারণা লিখবা এবং 4টি করে যদি গুরুত্ব লিখবা। ক্রয় বিক্রয় সম্পর্কে ধারণা দিলে এবং যদি বিক্রয়ের 4টি গুরুত্ব লিখো, বিক্রয়ের 4টি গুরুত্ব লেখো। মানে 5টা লিখলে না, মানে তুমি 5টারও কম লিখলে আর কি। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে মার্কস কিন্তু তোমার 3 হয়ে যাবে। আর যদি তুমি 2 পাবা, কখন 2 পাবা? ক্রয় এবং বিক্রয়ের ধারণা এবং 3টি করে যদি গুরুত্ব যথাযথভাবে বিশ্লেষণ করো বা লেখো, তাহলে তুমি 3 পাবে। আর যদি 1 বা 2টি করে গুরুত্ব যথাযথভাবে লেখো, ক্রয় বিক্রয়ের ধারণা দিলে কিন্তু দেখা যাচ্ছে যে গুরুত্বটা লিখলে মাত্র 1টা বা 2টা, তাহলে সেক্ষেত্রে তুমি 1 পাবে 4-এর মধ্যে। বুঝতে পারছো? তো আমরা কেউ কিন্তু 1 বা 2 বা 3 পেতে চায় না, আমরা 4-এর মধ্যে 4 পেতে চাই, এই কথাটা খেয়াল রাখবো সবসময়। তো 4-এর মধ্যে 4 যদি আমাদের পেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা। তোমাদের প্রতিটি অ্যাসাইনমেন্টের আগে কিন্তু আমরা ক্লাস নেই একটা মাত্র কারণে, যাতে তোমরা কোনোভাবেই মিস না করো। 4-এর মধ্যে 4 জন অবশ্যই পাও প্রত্যেকেই, সেজন্যই কিন্তু আমাদের এই আলোচনা বা বিশ্লেষণ। কিন্তু স্টুডেন্টরা যে কেন বুঝে না বা বুঝতে চাচ্ছে না, বা কেন যে এটা ক্লাসের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না, সেটা আমি জানি না। এই যে তোমার একটু হলেও তো লাভ হচ্ছে, তাই না? তুমি হয়তো জানো, অনেক কিছু জানো, তারপরেও কিন্তু তোমার জানার মধ্যে একটু হলেও গ্যাপ থাকতে পারে, কারণ প্রতিটা কোশ্চেন নিয়ে কিন্তু তোমার হয়তো স্বচ্ছ ধারণা নাও থাকতে পারে, তাই না? কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে হয়তো তোমার ভিতরে যদি কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপটা কিন্তু আর থাকবে না। সেটা কিন্তু তোমার মনের ভিতরে কোনো কোশ্চেন থাকলে তুমি কোশ্চেন করার মাধ্যমে কিন্তু সেটা ক্লিয়ার হতে পারছো, হ্যাঁ, সেটার সুযোগ কিন্তু আছে। কিন্তু স্টুডেন্টরা এই বিষয়টা বুঝতেছে না, যেটা তাদের জন্য কিন্তু একটা প্রবলেম। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো গ নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা একটু খেয়াল করো। পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা। তার মানে একদিকে পরিবহন সম্পর্কে লিখতে হবে, পরিবহন কি, সেটা কিন্তু 1 লাইন 2 লাইনে না, এটা মোটামুটি ভাবে একটু লিখবে, বিশ্লেষণ করে মনীষীদের বক্তব্য দিবে। হয়তো দেখা যাচ্ছে যে শুধু যেমন প্রথম কোশ্চেনটা বিপণন কার্যাবলীর ধারণা, এখানে যেভাবে যত বড় করে লাগবে এটা তত বড় দরকার নেই, কারণ যেহেতু এটা 2টা কোশ্চেন একসাথে, সে কারণে পরিবহন বলতে আমরা কি বুঝি সেটা তুমি অবশ্যই একটা ভূমিকার মধ্যে সেটা লিখতে হবে, একটু ব্যাখ্যা দিতে হবে। এখন তুমি চাইলে দেখা যাচ্ছে আগে যেখানে হয়তো 2টা বা 3টা মনীষীর বক্তব্য, এখানে হয়তো একজনের বক্তব্য দিয়ে দিলে তোমার যে আলোচনা সেই আলোচনাকে জোরালো করার জন্য, আর সবশেষে এটা উপসংহার দিয়ে দিলে। মানে এটা হয়তো দেখা যাচ্ছে যে 1 নম্বরে ক নম্বরে যেটা লিখছো তার থেকে তুমি হয়তো 50% রাখো, অর্ধেক সাইজ হোক, সমস্যা নেই, যেহেতু তার সাথে এটার সাথে রিলেটেড একটা কোশ্চেন আছে। এখানে অত বিস্তারিত না লিখলেও চলবে, কিন্তু মোটামুটি একেবারে যে শর্ট করে 1 লাইনে 2 লাইনে তুমি কি এটা বলে দিলে সেটাও কিন্তু যথাযথ হবে না। বুঝতে পারছো? এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে তুমি পরিবহনের 5টা গুরুত্ব এবং তুমি ইসের গোদামজাতকরণের 5টি গুরুত্ব, বা সরি গুরুত্ব না, সুবিধা যথাযথভাবে এটা লিখতে হবে। বুঝতে পারছো? তার মানে কমপক্ষে কিন্তু 5টা, আমি আবারও বলছি, এখানে 5টা দিয়ে মানে 5টার কম লেখা যাবে না, 5টা অবশ্যই লিখতে হবে আর কি তোমাকে, এবং যথাযথভাবে ব্যাখ্যা দিতে। 5টা লিখলেও কিন্তু প্রবলেম নাই, এখানে কিন্তু নাম্বার কম পাওয়ার সুযোগ নাই, যেহেতু বলে দিচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশনের মধ্যে যে তুমি 5টি সুবিধা যদি লেখো, পরিবহনের 5টি সুবিধা, ঠিক একইভাবে গুদামজাতকরণ সম্পর্কে তুমি ধারণা দেওয়ার পরে সেটার সুবিধাটা 5টি সুবিধা তুমি এখানে লেখার চেষ্টা করো কমপক্ষে। কিন্তু আমি আবারও বলছি, এটা 5টি হচ্ছে কমপক্ষে। তুমি 6টা লিখতে পারো, 7টা লিখতে পারো, 10টাও লিখতে পারো, কোনো প্রবলেম নাই, কিন্তু কমপক্ষে 5টা লিখতে হবে। তাহলেই তুমি দেখা যাচ্ছে যে কত পাবে, 4-এর মধ্যে 4 পাবে। যদি তুমি 4টি লিখো সুবিধা, তাহলে তুমি 3 পাবে। যদি 3টি লেখো তাহলে তুমি 2 পাবে, আর যদি 1টা বা 2টা লেখো তাহলে তুমি 1 পাবে। এরপরে চলে আসো ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর কোশ্চেনে যেটা বলছে, সেটা হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা বা সুবিধা। দেখো একটু ভালো করে খেয়াল করো, এই একই সিস্টেম কিন্তু
উপরের আমরা গ নম্বরে যেটা দেখলাম পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা। এখন এখানে কিন্তু বলছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা, তার মানে ঠিক একই স্টাইলে লিখতে হবে। প্রমিতকরণ সম্পর্কে আগে লিখতে হবে, কাকে বলে সেটার ছোট্ট একটা ভূমিকা থাকবে, ব্যাখ্যা দিবা, সংজ্ঞা দিবা, তারপরে উপসংহার টেনে দিবা। আলোচনা বিস্তারিত না হলেও চলবে, যেহেতু এটার আবার সুবিধাও লিখতে হবে আমাদের, এবং সেই সুবিধাটা কিন্তু কমপক্ষে 5টি পয়েন্ট। ঠিক একইভাবে পর্যায়িতকরণও একই সিস্টেমে লিখতে হবে, এখানেও কমপক্ষে 5টি পয়েন্ট আমরা দিব। কেউ কিন্তু 2টা 3টা দিব না, দিলেই কিন্তু মার্কস কমে যাবে। এটা কিন্তু খুব সিরিয়াসলি কিন্তু খেয়াল রাখতে হবে, অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করে। আমরা অতীতের অ্যাসাইনমেন্ট দেখেছি, কোন রকম দায় সারা কোশ্চেন লিখে কিন্তু সে দিয়ে দিচ্ছে, কিন্তু তোমাদের এটা কিন্তু ভুল হয়ে গেলে চলবে না। এটা কিন্তু তোমার ফাইনাল পরীক্ষার উপর কিন্তু এটার একটা প্রভাব থাকবে, এটার একটা মার্কস কিন্তু যোগ হবে এই অ্যাসাইনমেন্ট। আর সেটা যদি না হতো তাহলে এত গুরুত্ব সহকারে কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো নেওয়া হতো না, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং বোর্ড স্ট্যান্ডার্ড বোর্ড সিস্টেমে উপরের পেজটা কিন্তু আমাদের বোর্ড থেকে কিন্তু এটা দিয়ে দেয়া, আমরা কিন্তু কলেজ থেকে দিই নাই, এটা খেয়াল রাখতে হবে, যেটা তোমরা অনলাইন থেকে এটা ডাউনলোড করে তোমরা এটা ইয়ে করছো। সো এটা অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদেরকে বিবেচনা করতে হবে। কিন্তু আজকে দেখো ক্লাসে আমরা কয়জন স্টুডেন্ট পাচ্ছি, অথচ তোমাদের এখানে অন্তত পক্ষে 5টা সেকশন, মানে কি 70 জন করে স্টুডেন্ট থাকলে 5 7 35, 350 জন স্টুডেন্ট এখানে থাকার কথা, বুঝতে পারছো? মিনিমাম 300 জন স্টুডেন্ট এখানে আছে এই গ্রুপে, কিন্তু কয়জন স্টুডেন্ট তোমরা এখানে উপস্থিত আছো বলো? তাহলে তার মানে বাকিরা কিন্তু অ্যাসাইনমেন্ট ঠিকই লিখছে, বাট ওই যে তাদের ভিতরে গ্যাপ থেকে যাচ্ছে, বুঝতে পারছো? তো এই বিষয়গুলো কিন্তু তারা সিরিয়াসলি নিচ্ছে না, তো সিরিয়াসলি না নেওয়ার কারণে যা হবার সেটাই হবে, এটা বুঝতে পারবে না তারা। তো ঠিক একইভাবে তাহলে যেটা বললাম যে পরিবহন গুদামজাতকরণের সংজ্ঞা আলোচনা করব, 5টি সুবিধা অবশ্যই আমরা আলোচনা করতে হবে কমপক্ষে। এরপরে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণের ক্ষেত্রে সেম ব্যবস্থা, প্রথমে আমরা সংজ্ঞা লিখব, তারপরে প্রমিতকরণের 5টা সুবিধা, পর্যায়িতকরণেরও কিন্তু 5টা সুবিধা, মানে প্রমিতকরণটা নিয়ে আগে লিখবো আমরা, তারপরে পর্যায়িতকরণটা শুরু করব। প্রমিতকরণের সম্পর্কে ধারণা দিব, তারপরে এটার সুবিধাটা লিখবো, তারপরে ঠিক একইভাবে পর্যায়িতকরণ সম্পর্কে লিখবো, তারপরে পর্যায়িতকরণের সুবিধাগুলো লিখবো আমরা। ওকে, তো এই সিস্টেমে আমরা আগাবো। এরপরে জাস্ট লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে মড়কীকরণের ধারণা ও গুরুত্ব। এখন দেখো মড়কীকরণের ধারণা গুরুত্ব, এখানে কিন্তু সুবিধা না, এটা হচ্ছে গুরুত্ব। তো গুরুত্বের ক্ষেত্রে ওই যে খ নম্বরে আমরা যেটা লিখছিলাম ওখানে ক্রয় এবং বিক্রয়ের ধারণা এবং গুরুত্ব, একইভাবে এখানে যেটা বলছে মড়কীকরণের ধারণা, তো মড়কীকরণ সম্পর্কে আমাদেরকে লিখতে হবে মোটামুটি ভাবে বিস্তারিত করেই লিখতে হবে যতটা সম্ভব। এখানে যদিও যে বলা আগেই বলছি যে 1 নম্বর কোশ্চেনটা তুমি ক নম্বর কোশ্চেনটা যেভাবে লিখছো সেইভাবে লেখার দরকার নেই, কিন্তু একেবারে ছোট করে ফেলা যাবে না, 1 লাইন 2 লাইনের মধ্যে সেরে ফেলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। মড়কীকরণের ধারণা তুমি মোটামুটি ভাবে ভূমিকা থাকবে, একটু বিশ্লেষণ করবে, একজন মনীষীর বক্তব্য সেখানে দিয়ে দিলে, তারপরে সেটার উপসংহার টেনে দেবে। যতটা মোটামুটি তুমি বিস্তারিত না রাখো সমস্যা নেই, কিন্তু তোমার একটু হলেও বিস্তারিত করতে হবে, মানে খুব বেশি ডিটেলস না হলেও চলবে, কিন্তু তোমাকে একেবারে শর্ট করে ফেলা যাবে না, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমাকে লিখতে হবে। এবং সবশেষে হচ্ছে এটার গুরুত্ব লিখতে হবে, এবং গুরুত্বের ক্ষেত্রে বলা হচ্ছে কয়টি গুরুত্ব লিখতে হবে। এখানে প্রথমে দেখো 8টি গুরুত্বের কথা বলে দিচ্ছে, উপরে এগুলো কিন্তু 5টার কথা ছিল, এখানে কিন্তু 8টি গুরুত্ব বলেই দিচ্ছে এখানে। এখন কমপক্ষে 8টি গুরুত্ব তোমাকে মড়কীকরণে লিখতেই হবে। তুমি যদি 6টা লেখো 7টা লেখো তাহলে কিন্তু মার্কস কমে যাবে। দেখো পরে কিন্তু সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে, মড়কীকরণের ধারণা লিখতে হবে, এবং যদি 6 বা 7টি গুরুত্ব লিখো তাহলে কিন্তু 3 পাবে, যদি 4 বা 5টি লেখো তাহলে 2 পাবে, যদি তুমি 2 বা 3টি লেখো তাহলে তুমি 1 পাবে, বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই শুধু গুরুত্বগুলো পয়েন্ট লিখলে হবে না, এটা বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে হবে, এবং যত সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে, যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, সে তত মার্কস কিন্তু বেশি পাবে। আমরা চাইবো প্রত্যেকেই আমরা 20-এর মধ্যে 20 পাবো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে রাখি, হ্যাঁ, তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় শিরোনামটা যখন লিখো, এমনি মূল অ্যাসাইনমেন্টের মূল শিরোনামটা কিন্তু বিপণন কার্যাবলী বিশ্লেষণ, এটা খেয়াল রাখো। হ্যাঁ, বিপণন কার্যাবলী বিশ্লেষণ,
এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা খেয়াল রাখবে, ফ্রন্ট পেজে লিখতে হবে এটা। আর এরপরে যখন আমরা অ্যাসাইনমেন্ট লেখা শুরু করব, তখন ক নম্বরে যেমন বিপণন কার্যাবলীর ধারণা। এখন তোমরা এই ক নম্বরটা আসলে দিয়ে লিখে ফেলো, ক শব্দটা লিখো। অনেকেই বলছে ক লেখা যাবে না, কোনো নাম্বারিং দেওয়া যাবে না, এগুলো ইয়ে নাই। তুমি, আমি বলতে চাচ্ছি যে কটা তুমি লেখো। কি কারণে লাগবা, আসলে আমরা যখন মার্কিং করি তখন তোমরা এই পয়েন্ট গুলো এমন ভাবে লেখো, অনেক সময় আমরা কোশ্চেনটা কিন্তু ধরতে পারি না যে আসলে কোন কোশ্চেনটা লিখছো, এটা ক নাম্বার না খ নাম্বার না গ নাম্বার, এটা নিয়ে একটু কনফিউশন থেকে যায়। তো এই জন্য অনেক সময় আইডেন্টিফাই করা কষ্ট হয়ে যায়, এবং তোমরা একই পেজের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট শেষ হলো, ওই পেজে দেখা যাচ্ছে মাঝখান থেকে আবার অন্য অ্যাসাইনমেন্ট শুরু করবে। তো এই কাজটা তোমরা না করবা। আমি তোমাদেরকে আরেকটা ইনস্ট্রাকশন এখানে দিই, একটু খেয়াল করো। একটা অ্যাসাইনমেন্ট যখন তুমি শেষ করো, পরের পেজে দেখা যাচ্ছে কোনো একটা পেজের হাফ পেজ পর্যন্ত গেল, সেকেন্ড নাম্বারটা যেমন খ নাম্বারটা তুমি ওই হাফ পেজ থেকে কিন্তু শুরু করবা না, ঠিক আছে, নেক্সট পেজ থেকে শুরু করবা। এবং প্রত্যেকটা মনে রাখবা যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের যে ইয়েটা ক নাম্বার বা খ নাম্বার যখন স্টার্ট করবা, সেটা আসলে পেজের একদম স্টার্টিং থেকে, শুরু থেকে, যে পেজ থেকে শুরু করো না কেন, সেটা একদম পেজের স্টার্টিং থেকে, মানে ওই পেজে অন্য কোনো কোশ্চেনের কিছু থাকবে না, এরকম একটা পেজ থেকে স্টার্ট করা উচিত। কারণ যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে উপস্থাপন করা যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? একটা অ্যাসাইনমেন্ট দেখা গেল যে তোমরা মাঝখানে অর্ধেক পেজ লিখছো, বাকি অর্ধেক পেজে আর লেখা হয় নাই, মানে মানে বাকি অর্ধেক পেজ তুমি কি করছো, পরের কোশ্চেনটা আবার ওই অর্ধেক পেজ থেকে শুরু করছো। তো সেটা না করাটাই হচ্ছে উত্তম। আমার কথা বুঝতে পারছো? তো তোমরা চেষ্টা করবা এই জিনিসগুলো অ্যাভয়েড করার, অর্থাৎ তোমরা একদম ফ্রেশ একটা পেজ থেকেই কিন্তু তুমি নতুন কোশ্চেনটা শুরু করবে, এবং সেখানে তুমি পাশে ক শব্দটা লেখো, সমস্যা নাই, আমি মনে করি বরং এটা সুবিধা। হ্যাঁ, এবং বিপণন কার্যাবলীর ধারণা, ক লিখে তুমি লিখবা বিপণন কার্যাবলীর ধারণা, তারপরে আন্ডারলাইন করে দাও। আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ক নম্বর কোশ্চেন চলে গেল। তো আমরা যখন মার্কিং করব, কারণ আমাদের মার্কিং করার সময় কিন্তু এরকম ক খ গ ঘ আছে, তখন আমাদের জন্য এটা সুবিধা হয় মার্কিং করার সময়, যে ক নম্বরে আমি মার্কিং করতেছি, তোমাদেরও লিখতে সুবিধা হয়, তোমরা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ঠিক একইভাবে খ নম্বর, খ শব্দটা লিখে যে স্টাইলে লেখা আছে তুমি এখানে দেখো, ওই স্টাইল লিখে জাস্ট তুমি ক্রয় এবং বিক্রয়ের ধারণা প্রথমে লিখলে, ক্রয় এবং ক নম্বর কোশ্চেনটা লিখে ক্রয় এবং বিক্রয়ের ধারণা ও গুরুত্ব, এই কথাটা লিখে তুমি পুরো আন্ডারলাইন করলে। এখন এরপরে তুমি প্রথমে লিখবা ক্রয়ের ধারণা, এখানে তোমার নাম্বারিং করার দরকার নেই, ক্রয়ের ধারণা, এখন ক্রয় সম্পর্কে ধারণা লিখলে, এরপরে আবার একটা পয়েন্টস লিখলে ক্রয়ের গুরুত্ব। তো ক্রয়ের গুরুত্ব তোমার কয়টা গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, তো যে কয়টা গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে যথাযথভাবে সেই গুরুত্বগুলো লিখতে হবে। আমার কথা বুঝতে পারছো? ঠিক একইভাবে বিক্রয়ের গুরুত্ব এইভাবে যথাযথভাবে লিখতে হবে। স্যার হ্যাঁ বলো প্লিজ। স্যার মনে করেন আমি ক খ না দিয়া একটা বৃত্ত দিয়ে দিলাম। বৃত্ত, বৃত্ত কি বুঝতেছি না। মানে ছোট একটা গোল করে একটা বৃত্তর মতো মানে দিয়ে তুমি শুরু করলাম। একটা মার্কিং করলে আর কি, মানে যে কোনো একটা চিহ্ন তুমি সেখানে পাশে রাখলে, এই তো। তো সেই চিহ্ন হ্যাঁ দেওয়ার চেয়ে হ্যাঁ তুমি হ্যাঁ ক স্যার, শব্দটা হ্যাঁ লিখলে প্রবলেম নাই। আমি যেটা ফিল করি যে তুমি সেই বৃত্ত দেওয়ার চেয়ে তুমি এখানে কোশ্চেনে ক আছে, তুমি কটাই লেখো, প্রবলেম নাই এখানে। কিন্তু কটা লিখে আমার অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে শুধু ক নম্বর দিয়ে আনসারটা শুরু করে। বুঝতে পারছো? এখানে বিপণনের কার্যাবলীর ধারণা এই শিরোনামটা আর দেয় না, মানে কোশ্চেনের যে শিরোনামটা সেটা কিন্তু আর সে দিচ্ছে না, শুধু ক নম্বর দিয়ে আলোচনা, এইটা করা যাবে না। আমার কথা বুঝতে পারছো? পুরো কোশ্চেনটা এখানে এই যে নির্দেশক যে কোশ্চেনটা আছে, তুমি গ নম্বর দাও, সমস্যা নেই, গ নম্বর লিখে ঠিক একইভাবে পরিবহন এবং গুদামজাতকরণের ধারণা ও সুবিধা, এই কথাটা যখন লিখো তখন আমরা বুঝতে পারবো যে আসলে তুমি গ নম্বর কোশ্চেনের আনসারটা তুমি স্টার্ট করছো এখানে। এটা আমার জন্য খাতা যখন আমরা অ্যাসাইনমেন্টে খাতা যখন আমরা দেখি তখন আমাদের জন্য বুঝতে পারা সুবিধা, এবং তুমিও কিন্তু আইডেন্টিফাই করতে সুবিধা পরবর্তীতে, কারণ তুমি যখন রিভিশন করছো যে ঠিক মতো লিখছো কিনা, তখন তোমার পক্ষে কিন্তু আইডেন্টিফাই করতে সুবিধা হবে এটা, যেটা গ নম্বরের ইয়ে, এটা ঘ নম্বরের। আমার কথা বুঝতে পারছো? কিন্তু তুমি শুধু গ লিখে বা ঘ লিখে শুধু ঙ লিখে ছেড়ে দিবা না, পাশে এই টোটাল শিরোনামটাই কিন্তু ওখানে দিতে হবে প্রত্যেকটা কোশ্চেন স্টার্ট করার পূর্বে, এটা লিখে জাস্ট আন্ডারলাইন করে দেবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো ডেরি স্টুডেন্ট নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেন নিয়ে এখন আলোচনা করতে পারি, আদারওয়াইজ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার।
আর কোনো কোশ্চেন নাই না? আদিবের কোনো কোশ্চেন আছে? নো স্যার, আমি সব বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওকে, আফিফ? নো স্যার। বুঝতে পেরেছো সব? জি স্যার। ওকে, তো ঠিক আছে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা অবশ্যই অফসেট পেপারে লিখবে অ্যাসাইনমেন্ট গুলো, বোথ সাইডে লিখবে না, এটা তো জানি। আগে আমরা এটা ইয়েগুলো ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিয়েছিলাম। বোথ সাইডে লেখা যাবে না, সিঙ্গেল এসে লিখতে হবে, পেজে লিখতে হবে। এবং তোমার যে নাম, রোল, উপরে যেগুলো লেখা, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো লিখতে হয় সেগুলো স্পষ্ট করে সুন্দর করে লিখবে। এবং ডান পাশে তুমি তোমার উপরে জাস্ট তুমি পেন্সিল দিয়ে তোমার রোল কোড এবং সেকশনটা একটু লিখে দিলে আমাদের জন্য সুবিধা হয় অ্যাসাইনমেন্ট কালেকশনের সময়, যে আমরা যাতে এক সেকশনের অন্য সেকশনে যাতে না চলে যায়, বা এক রোলের অন্য রোলের সাথে না যায়, তো আমাদের জন্য জাস্ট একটু সুবিধা হয়। এটা পেন্সিল লাগবে এই কারণে, পরবর্তীতে আমরা বোর্ডে পাঠানোর আগে যেন এটা ইয়ে করে দিতে পারি আর কি। বুঝতে পারছো? ওটা মেনলি যখন পাঠাবো তখন কিন্তু ওই লেখাগুলো রাখা যাবে না, এই জন্যই আমরা পেন্সিল দিয়ে লিখতে বলি। এটা সবাই এটা পেন্সিল দিয়ে লিখবে, ওকে, কলম দিয়ে লিখবে না এটা। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো তোমরা ভালো থাকো, ইনশাআল্লাহ অ্যাসাইনমেন্ট গুলো যথাযথভাবে তোমরা সাবমিট করো সেই প্রত্যাশা রাখি। এবং বাসায় থাকো, নিরাপদে থাকো, ঠিক আছে? এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। তোমরা যখন কলেজে আসো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে তোমরা আসবে। অবশ্যই যতই বন্ধু বান্ধবরা যে আড্ডা দাও যাই করো, মাস্ক কিন্তু অবশ্যই পরা থাকবে। কথা বলো, সমস্যা নেই, মাস্ক পরে কথা বলবো, ঠিক আছে? তোমরা এই বিষয়গুলো মেনটেন করো। আমাদের তো স্যার 7 তারিখে জমা দিতে হবে, তাই না? ডেটটা কি 7 তারিখ আসছে না? আমি ডেটটা এক্স্যাক্টলি বলতে পারছি না, সম্ভবত 7 তারিখে শুনছিলাম তো, জি সেপ্টেম্বরের স্যার 7 তারিখে। 7 তারিখে। হ্যাঁ, তাহলে এর মধ্যে তোমরা লিখে ফেলো। আজকে যেহেতু কত, 2 তারিখ না? খুব বেশি সময় নাই, লিখে ফেলো জি সুন্দর স্যার। করে ইনশাআল্লাহ। তো 7 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।